কি মুক্তিযুদ্ধ করে নাই? যেমন বিরোধী দলের নেতা বলেন, ওনাকে আমি অসম্মান করি না, সবসময় মাননীয় বলে কথা বলি, কিন্তু ওনার দলের লোকজন এখানে বসে আছে, তারা আমাকে ফজা পাগলা বলে কথা বলে। উনি একদিনই তা বলে তারা নাকি মাননীয় সদস্য, আমি ওনাকে আপনাকে কেউ এই ধরনের উক্তি করেছে আপনার সম্বন্ধে? এরকম তো সংসদে কেউ বলে নাই তো এরকম। না বলছি করেছে। আপনি কেন নিজে টেনে করেছে আছে এখানে উপস্থিত। আমি আজকে আপনাকে বলতে চাই, আমার মনে হয় যে মুক্তিযুদ্ধের ইতিহাসের ভিত্তিতে জাতিকে আর বিভক্ত না করি। বাংলাদেশের সংবিধানটা বাংলাদেশের মানুষ দ্বারা রচিত হওয়া দরকার, এবং এই কথাটা আমি ছাত্র অবস্থা থেকে বলেছি। যারা বক্তৃতার মঞ্চে জোরে জোরে কথা বলে তাদেরকেই গিয়ে দেখেছি ফ্যাসিবাদের দোসরদের সাথে ঢাকা থেকে অনেক দূরে গিয়ে মিটিং করতে। জনগণ যখন সেটা ঘিরে ফেলেছে জায়গা, তখন আর তারা কোনো জবাব দিতে পারে না। কেন ফ্যাসিবাদের সাথে গিয়ে মিটিং করেছে মনে আছে আপনাদের? আমার মত, এটা আমার মত, যে এই যে কার্ড, কৃষক কার্ড বলেন, হেলথ কার্ড, এগুলো ক্ষয়রাতি অর্থনীতি তৈরি করবে। দ্যাট মিনস ক্ষয়রাতি মানসিকতা তৈরি করবে। আপনি এগুলো না করে বরং টেকসই তাদের অর্থনৈতিক অবস্থা উন্নতি করার জন্য তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা কি করা যায় সেগুলো যদি আমরা চিন্তা করতে পারতাম, কৃষককে কম মূল্যে সার দেওয়ার ব্যবস্থা করতে পারতাম, ওগুলো আরো বেশি ইফেক্টিভ হতো। মাসে 2000-2500 টাকা দিয়ে একটা ফ্যামিলির খুব বেশি কিছু হবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটাই সমাধান দিচ্ছেন, কার্ড। যে কোনো সমস্যা আসতেছে কার্ড। তো আজকে বাংলাদেশের বর্তমান সময়ের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে চাঁদাবাজি, এবং আমরা ক্যাম্পাসগুলোতে দেখছি সন্ত্রাস। তো এর থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে একটা সন্ত্রাস বিরোধী কার্ড আর একটা চাঁদাবাজ বিরোধী কার্ড যদি দিতেন, তাহলে আমরা অনেক উপকৃত হতাম। ফ্যামিলি কার্ড দিতে চাইলে 4000-5000 করে টাকা চাইতেছে নেতারা। বিএনপি গরিব মানুষ তো পায় না, পাই তো মনে করেন যারা বিএনপি করছে আমসা তারাই মনে করেন ফ্যামিলি কার্ড পাইতেছে। বিএনপি নেতারা যারা ভালো করে টাকা দিয়া ফ্যামিলি কার্ড নিতে হয়, তাহলে ফ্যামিলি কার্ডের চেয়ে ভালো কাজ করে খাইতে হইব। ফ্যামিলি কার্ড দিয়ে কি করবো? বিএনপি যেটা চাচ্ছে, বর্তমান সরকার যেটা চাচ্ছে, সেটা হলো জুলাই সনদ বাস্তবায়ন করবে। তারা ওই যে ওরকম বাস্তবায়ন করবে, আজকে বাস্তবায়ন করবে, কালকে একজন আদালতে চ্যালেঞ্জ করবে, পরশুদিন আদালতের বিচারক কলমের খোঁচা মেরে এই সব রক্তকে সে মুহূর্তের মধ্যে এগুলোকে কলমের কালি দিয়ে কালো বানায় ফেলবে। হারে বিভিন্ন তেলবাজের পরিমাণও বেড়েছে, তারা আপনাদেরকে বাস্তবিক চিত্র কতটুকু অনুভব করতে দিচ্ছে এ ব্যাপারে আমরা সন্দিহান। কিন্তু এই যে বারবার কার্ডের বিষয়টাকে আপনারা সামনে আনছেন, যে কোনো ক্ষেত্রে এটা তো একটা কমন নীতি। একটা লেবু বারবার চিপা হলে সেটা আসলে তিতা হয়ে যায় এবং সেটা বিস্বাদে পরিণত হয়ে যায়। এই যে গণভোট এবং জুলাই সনদ নিয়ে যা কিছু করা হলো, এটাকে এমনভাবে তিতা বানানো হয়েছিল যে কোনো ব্যক্তি এবং সাধারণ মানুষের কাছে এটা একটা বিরক্তিকর ব্যাপারে পরিণত হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিবেশ ও পরিস্থিতি প্রেক্ষাপটে নতুন একটি নিউজ নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যার শুরু অংশগুলো দেখে আপনি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল আলোচনা হতে চলেছে। আশা করব ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার, তাহলে অবশ্যই ভিডিওটির মূল রহস্য ও তথ্য জানতে পারবেন। দর্শক চলুন দেরি না করে ভিডিওটি দেখে আসি। তার আগে বলবো, এখনো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটির ধারাবাহিক বিস্তারিত আলোচনা দেখে আসি। বিএনপি এবং বিএনপির নেতা তারেক রহমান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন কথার প্রসঙ্গে বিভিন্ন ধরনের কার্ডের কথা বলছেন। প্রথমে আমরা যে কার্ডের ব্যাপারগুলো দেখলাম, প্রথম দিকে যে কার্ড মহিলাদের দেয়া হলো, দু একটা ক্ষেত্রে হয়তো মানে ব্যাপক গ্রহণযোগ্যতা পাওয়ার ঘটনা ঘটলেও পরবর্তীতে বিভিন্ন ইস্যুতে, বিশেষ করে ফুয়েল কার্ড, এই কার্ড ওই কার্ড, বিভিন্ন ক্ষেত্রে কার্ড দেওয়ার যে প্রবণতা, মানে কিংবা কার্ড দেওয়ার ঘোষণার দেওয়ার যে প্রবণতা, সেই প্রবণতা নিয়ে প্রচণ্ড সমালোচনা হচ্ছে। সর্বশেষ যেটা এলপিজি কার্ড, এলপিজি গ্যাসের জন্য কার্ড, এই কার্ডের ঘোষণা এসেছে, আমরা দেখেছি গতকালকেই। এই ঘোষণার পরে সমালোচনাটা আরো বেশি তীব্রতর হচ্ছে। বিএনপির কথায় বিভিন্ন ধরনের কার্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল হচ্ছে। এর মাঝে আমরা গতকালকে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহকে ফেসবুকে পোস্ট দিতে দেখেছি লাল কার্ড এই শব্দ দুটো লেখে, অর্থাৎ তিনি বিএনপিকে চরমভাবে খোঁচা মারছেন, বিএনপিকে লাল কার্ড দেখাচ্ছেন, তাদের কার্ডের বন্যার এগেনস্টে গিয়ে এই ব্যাপারগুলোও দেখছে। এই ব্যাপারগুলো যখন দেখছে, তখন এনসিপির পক্ষ থেকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সাংবাদিক সম্মেলনে মানে একটা নতুন দাবি করেছেন এবং নতুন ধরনের একটা কার্ড চেয়েছেন। এই দাবিটা শুধুমাত্র এনসিপির নেতার মুখ থেকেই আসেনি, বিভিন্ন ধরনের কার্ডের চাহিদা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে উঠছে, যেগুলো বেশিরভাগই আমরা দেখছি
ট্রল হিসেবে আসছে, যেটা বিএনপির এই অতিমাত্রায় সব ক্ষেত্রে কার্ডের যে ঘোষণা সেটা তাদের জন্য বুমেরাং হতে পারে, হিতে বিপরীত হয়ে যেতে পারে, সেই কথা অনেকে বলছেন। চলুন একটু জেনে দেখি এনসিপির পক্ষ থেকে নতুন কি কার্ড চাওয়া হলো, এই কার্ড চাওয়ার মাধ্যমে বিএনপিকে কিভাবে সমালোচনা করা হলো তির্যকভাবে, এবং এই কার্ডের মানে অতিমাত্রায় কার্ড প্রীতি এটা বিএনপিকে ডোবাবে কিনা, বিএনপির ভাবমূর্তি নষ্ট করবে কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বর্তমান সরকার বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে প্রথমেই আমরা দেখলাম যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হলো, এরপরে পহেলা বৈশাখে কৃষক কার্ড দেয়া হলো, এরপরে বিভিন্নভাবে বিভিন্ন রকমের কার্ড দেওয়ার ঘোষণা, এবং এই তেল নিতে ফুয়েল কার্ড, এই আলোচনাগুলো অনেক বেশি, বিশেষ করে ফুয়েল কার্ড থেকে সমালোচনা শুরু হলো। ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড পর্যন্ত বোধহয় ঠিকই ছিল, কিন্তু তারপরে কার্ডের অতিমাত্রার ব্যবহারের যে প্রবণতা সেটা বিএনপিকে অনেক বেশি সমালোচনার মুখে ফেলতে শুরু করেছে। যদিও ফ্যামিলি কার্ডের যে ব্যাপারটা নামকরণটা অন্যরকম হলেও আমরা এই কার্ড দেওয়ার ব্যাপারটা অন্তত 1 কোটি কার্ডের বন্দোবস্ত করতে এর আগে আওয়ামী লীগ সরকারকেই দেখেছিলাম। সেই কার্ডগুলো ডিজিটালাইজ করার প্রক্রিয়াতে ছিল, সেই মুহূর্তেই তারা ক্ষমতা থেকে গিয়েছে। তার মানে এই কার্ডের ধারণাটা নতুন নয়। আওয়ামী লীগ সরকারই এই মানে কার্ডের মাধ্যমে বিভিন্ন সুবিধা দেওয়ার ব্যাপারগুলো চালু করেছিল, কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম বিএনপি এটাকে নির্বাচনী ম্যানিফেস্টো কিংবা অন্যতম প্রধান মানে কর্মসূচি হিসেবে সামনে নিয়ে আসলো। ফ্যামিলি কার্ড খুবই ভালো, তারা দিতেই পারে। কৃষক কার্ড খুবই ভালো, কৃষকের জন্য সেটা প্রয়োজন। কিন্তু এরপরে পরে যখন আমরা দেখলাম পেট্রোল পাম্পে তেল নেওয়ার জন্য ফুয়েল কার্ড লাগবে, তখন ব্যাপারটা বিপত্তি শুরু হলো, তখন ব্যাপারটাতে সমালোচনা শুরু হলো। আবার গতকালকে যখন এলপিজি কার্ডের কথা আসলো, তখন এখন বিএনপির বিভিন্ন নেতাকে ফেসবুকে পোস্ট দিয়ে এটার কার্যকারিতা নিয়ে আলাদাভাবে ব্যাখ্যা দিতে হচ্ছে। তার মানে প্রচণ্ড সমালোচনার মুখে তারা এটার পক্ষে নানা ধরনের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে। ব্যাখ্যাটা এরকম যে এলপিজি কার্ড মূলত গৃহিণীদের দেওয়া হবে, এলপিজির সংকটকালীন সময়ে সেই কার্ডে তারা বিশেষ সুবিধা পাবে, এরকম অনেক বক্তব্য আমরা ছাত্রলীগের সভাপতির ফেসবুক পোস্টেও এরকম বক্তব্য দেখেছি। এই বক্তব্যগুলো কেন আসছে? কারণ তারা ফিল করেছে যে এই ঘটনাগুলো সমালোচনার জন্ম দিচ্ছে এবং বিতর্কের জন্ম দিচ্ছে। অতি মাত্রায় কার্ডের যে মানে প্রেম, কার্ড প্রীতি, এটা বিএনপিকে রাজনৈতিকভাবে মানে বিতর্কের মুখে ফেলতে পারে। এই আলোচনা অলরেডি বিশ্লেষকরা শুরু করেছেন। ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে বিতর্কটা কিভাবে শুরু হলো দেখেন। এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া খুবই প্রাসঙ্গিকভাবে তিনি দাবি করলেন, কি দাবি সেটা দেখে নিন কালবেলার শিরোনামটা। তিনি বলছেন চাঁদাবাজ দুর্নীতি বিরোধী কার্ড দরকার, অর্থাৎ শিরোনামটা এরকম, চাঁদাবাজ দুর্নীতি বিরোধী কার্ড চাইলেন আসিফ মাহমুদ। চাঁদাবাজ এবং দুর্নীতি বিরোধী কার্ড, এটা কিন্তু খুবই প্রাসঙ্গিক একটা কথা, কারণ আমরা চাঁদাবাজ মুক্ত দেশ চাই, দুর্নীতি মুক্ত দেশ চাই। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কণ্ঠে এই কথাটা বেমানান মনে হলেও তার এই চাহিদাটা, মানে তার এই তির্যক কটাক্ষটা খুব একটা অপ্রাসঙ্গিক নয়। বিএনপির কার্ড প্রীতি যেরকম পর্যায়ে গেছে, তাতে কেউ যদি চেয়ে বসে চাঁদাবাজ এবং দুর্নীতি বিরোধী কার্ড, সেটা চাঁদাবাজির প্রসঙ্গ আসলে এটা বিএনপিকে বেশি খোঁচা দেওয়া হয়। এই খোঁচা তো বিরোধী দল দেবেই, সেই খোঁচাটা দেওয়ার আশ্রয়টা নিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। যদিও চাঁদাবাজ এবং দুর্নীতি এই দুটো ব্যাপারে তার মুখ থেকে শব্দগুলো যখন উচ্চারিত হবে, তখন ওই গুলশানের চাঁদাবাজির কথা আমাদের মনে পড়ে যাবে, যে চাঁদাবাজির প্রেক্ষাপটে আমরা ওয়েস্টিনে হাঁসের মাংস, নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যাওয়ার গল্প শুনেছিলাম। দুর্নীতির ব্যাপারে যখন আসবে, তখন আমরা বিভিন্নভাবে তার উপদেষ্টা থাকাকালীন তার বিরুদ্ধে, তার এপিএসপিএস এর বিরুদ্ধে নানা দুর্নীতির খবর, তার উপদেষ্টাদের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ আমরা শুনেছিলাম। এই ব্যাপারগুলো তখন মনে হয়ে যাবে, কিন্তু সেই মনে হওয়াটা ভিন্ন আলোচনা, তার ব্যাপারে সমালোচনা থাকতেই পারে। কিন্তু তিনি যে কথাটা বললেন, সেটা বিএনপিকে তীব্রভাবে যে খোঁচা দিলেন, সেটা বোঝাই যাচ্ছে। এবং এই খোঁচাটা শুধু কি এনসিপি দেবে? এই খোঁচাটা সাধারণ জনগণ যদি দেয়া শুরু করে, তাহলে সেটা বিএনপির জন্য বিপজ্জনক হবে। কি বলছেন তিনি? প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে চাঁদাবাজ বিরোধী এবং দুর্নীতি বিরোধী কার্ড চেয়েছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেছেন, বর্তমান দেশের সবচাইতে বড় সমস্যা হচ্ছে চাঁদাবাজি এবং দুর্নীতি। এর থেকে মুক্তি পাওয়ার জন্য প্রধানমন্ত্রীকে বলবো, আমাদের চাঁদাবাজ এবং দুর্নীতি বিরোধী কার্ড দেন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, এ কথা যে কেউই স্বীকার করবে নির্দ্বিধায়। ব্যক্তি হিসেবে আপনি আসলে অনন্য। আপনার মধ্যে এমন কিছু গুণ আছে যা আপনাকে অন্যদের থেকে আলাদা করেছে। আপনার প্রতি মানুষের প্রত্যাশা ছিল অনেক। আপনি নির্বাচনের আগে যখন ঘোষণা দিয়েছিলেন উই হ্যাভ এ প্ল্যান, গোটা জাতি নতুন স্বপ্নে বুক বেঁধেছিল। তো তারা ভেবেছিল নির্বাচন আসলেই মনে হয় দেশে মৌলিক পরিবর্তন আসবে, নয় কোনো বন্দোবস্ত আসবে। যেমনিভাবে
বিগত ইন্টারিম সরকারের আমলে যখনই কোনো সংকট দেখা দিত আপনার দলের পক্ষ থেকে নির্বাচনকে এমনভাবে হাইলাইট করা হতো, মনে হতো নির্বাচন হলে আসলেই দেশের মৌলিক সমস্যাগুলোর সমাধান হবে। অবশেষে নির্বাচন হলো, ইতিমধ্যে 2 মাস অতিবাহিত হয়ে গেল, আপনারা 2/3 মেজরিটি পেলেন পার্লামেন্টে, কিন্তু মানুষ দিনকে দিন কেমন যেন হতাশ হয়ে যাচ্ছে। আমি জানি না আপনারা এটা কতটুকু অনুভব করতে পারছেন। যে হারে বিভিন্ন তেলবাজের পরিমাণও বেড়েছে, তারা আপনাদেরকে বাস্তবিক চিত্র কতটুকু অনুভব করতে দিচ্ছে এ ব্যাপারে আমরা সন্দিহান। কিন্তু এই যে বারবার কার্ডের বিষয়টাকে আপনারা সামনে আনছেন, যে কোনো ক্ষেত্রে এটা তো একটা কমন নীতি। একটা লেবু বারবার চিপা হলে সেটা আসলে তিতা হয়ে যায় এবং সেটা বিস্বাদে পরিণত হয়ে যায়। এই যে গণভোট এবং জুলাই সনদ নিয়ে যা কিছু করা হলো, এটাকে এমনভাবে তিতা বানানো হয়েছিল যে কোনো ব্যক্তি এবং সাধারণ মানুষের কাছে এটা একটা বিরক্তিকর ব্যাপারে পরিণত হয়েছিল। এখন কার্ড, একের পর এক কার্ড। নির্বাচনের আগে ফ্যামিলি কার্ডের বিষয়টা নারীদের ভেতরে বিশেষ করে আপনাদের জনপ্রিয়তা বাড়াতে অবদান রেখেছে, কথা অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু এখন যেভাবে দেশে মৌলিক সংকট ছড়িয়ে গিয়েছে, এগুলো নিয়ে কোনো সমাধান না করে শুধুমাত্র কার্ড আর কার্ড আর কার্ড, আজকে এলপিজি কার্ড, এর আগে ফুয়েল কার্ড, তার আগে এই কার্ড সেই কার্ড, এভাবে এত বেশি কার্ডকে হাইলাইট করা হলে মানুষ তো আসলে ব্যাপারটা ভালোভাবে নেয় না। তার চেয়ে বড় কথা হলো এই মাত্র 2 মাস সময় একটা সরকার এবং এতদিন পরে আসা সরকার, দীর্ঘ বহু বছর পর্যন্ত দেশে সুষ্ঠু নির্বাচনই হয়নি, তো ফ্যাসিবাদী সরকার বিতাড়িত হলো, ইন্টারিম গভর্নমেন্টও দূর হলো। মানুষ তো স্বভাবতই আপনাদেরকে নিয়ে অনেক বেশি আশা করবে, স্বপ্ন দেখবে, এটাই স্বাভাবিক। কিন্তু দেখা যাচ্ছে আপনাদেরকে নিয়ে সামান্য ফেসবুকে সমালোচনা করলেও গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে। ইতিমধ্যে একাধিক স্টুডেন্টকে পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। অথচ এদিকে দেশে ঠিকভাবে বিদ্যুৎ থাকছে না, অধিকাংশ এলাকায় বিদ্যুৎ ঠিকভাবে থাকছে না। দিনের মধ্যে কখনো 8 ঘন্টা, 12 ঘন্টা, 16 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। তার মধ্যে শহরাঞ্চলেও দেখা যাচ্ছে তেল, সারা দেশে তেলের কি ক্রাইসিস চলছে, যানবাহনের দীর্ঘ সিরিয়াল। অথচ সংসদে দাঁড়িয়ে বলা হচ্ছে তেলের কোনো সংকট নেই, সব স্বাভাবিক আছে। এমনকি তেলের সংকটের কারণে যতটা না সমস্যা, তার চাইতে বেশি সমস্যা হয়েছে মজুতদারির কারণে আর আপনাদের অব্যবস্থাপনার কারণে, রেশনিং পদ্ধতির মাধ্যমে এবং আতঙ্ক ছড়িয়ে দেওয়ার মাধ্যমে। আতঙ্ক তো আপনারা ছড়াননি, কিন্তু এটা যে কোনোভাবে ছড়িয়ে গিয়েছে। তো একদিকে আতঙ্ক ছড়িয়েছে, আরেকদিকে আপনারা রেশনিং সিস্টেম চালু করেছেন। সব মিলিয়ে তেলের ব্যাপক ক্রাইসিস জাতির ভেতরে দেখা দিয়েছে এবং দীর্ঘ সারি দেখা দিয়েছে। তো মানুষ ঠিকভাবে তেল পাচ্ছে না, অনেক হসপিটালে পর্যন্ত ঠিকভাবে জেনারেটর চলছে না, আবার বিদ্যুৎও থাকছে না। তো এভাবে তো আসলে দিন যায় না। তার মধ্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চরম আকারে উপনীত হচ্ছে, অনেক কিছু মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে এবং মিডল ক্লাস যারা, তাদের ক্রয় ক্ষমতা দিনকে দিন হ্রাস পাচ্ছে। তার মধ্যে আবার আপনার সরকার এত কার্ড ছাপাবে, তো টাকা তো দরকার, টাকা কোথায় পাবে? একের পর এক কর বাড়ানোর চিন্তা করা হচ্ছে। এমনকি পত্রপত্রিকা উঠে আসলো যে আপনার সরকার নাকি ব্যাংকিং লেনদেনে পর্যন্ত নতুন করে কর আরোপের চিন্তা করছে। তো কর বাড়ানোর মধ্যে তো আসলে কোনো কল্যাণ নেই। এমনকি আপনার পিতা শহীদ জিয়ার আমলে তো ভ্যাটও ছিল না। এই ভ্যাট যে পরবর্তীতে চালু করা হলো, এটা তো কত ক্ষেত্রে জুলুমের নামান্তর হয়ে যায়। একজন ভিখারি নারী অসুস্থ হয়ে নিজের সন্তানকে যখন একটা ফোন কল করে, সেখানেও তাকে সমান হারে ভ্যাট এবং অন্যান্য শুল্কগুলো দিতে হয়। একইভাবে যখন এক পাতা ওষুধ কিনতে যায়, কোনো অসুস্থতায় আক্রান্ত হয়ে, তাকে সমান হারে কর দিতে হয়। তো বিষয়গুলো তো আসলে দুঃখজনক। তো দেশে আসলে এখন অনেকগুলো সংকট ছড়িয়ে গিয়েছে। আপনার স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে ঘোষণা দিলেন দেশে আর মব কালচার সহ্য করা হবে না, অথচ আপনার দলের ছাত্র সংগঠনের লোকেরা ঢাকা ভার্সিটির এরিয়ার ভেতরে, এমনকি শাহবাগ থানায় ঢুকে পর্যন্ত কিভাবে মব করেছে, এটা তো গোটা জাতি দেখেছে। এমনকি দেখা যাচ্ছে যে সেখানে পুলিশের থানার ভেতরে ঢুকে পর্যন্ত মব করা হলো, কিন্তু পুলিশ এখনো পর্যন্ত মামলাটুকু হয়তো নিচ্ছে না, কারণ আপনাদের থেকে গ্রিন সিগন্যাল আসছে না। আসলে তো অবশ্যই নিত, কারণ ইতিপূর্বে আপনার ফোন কল পেয়ে কিভাবে পুলিশ রেসপন্স করেছে এবং অল্প সময়ের ভেতর একটা গুম হওয়া ছেলেকে কিভাবে উদ্ধার করেছে, এটা তো গোটা জাতি দেখেছে। তাহলে দেখা যাচ্ছে এই যে সংকটগুলো ছড়িয়ে যাচ্ছে, এমনকি জাতি ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছিল, তাদেরকে নতুন করে দ্বিধা বিভক্ত করা হচ্ছে। অথচ জাতি বিভক্ত হলে ফায়দাকার, এটা আপনার চাইতে আর কে ভালো জানে। এই যে গুপ্ত নতুন ট্যাগ, বট এবং রাজাকার ইত্যাদি ট্যাগগুলো দেওয়া হচ্ছে, অথচ এতকাল দীর্ঘকাল পর্যন্ত তারা তো আপনাদের জোটসঙ্গী ছিল। তখন তারা রাজাকার ছিল না, তখন তাদের ভেতরে কোনো দোষ ছিল না, সব দোষকে নতুনভাবে দেখা গেল। এমনকি কেউ জঙ্গি ট্যাগ দিচ্ছে, অথচ জঙ্গি মামলার আসামি শুধুমাত্র বিরোধী দলীয় নেতা না, জঙ্গি মামলার আসামি তো আপনি নিজেও ছিলেন। এবং পরবর্তীতে আদালতে তো সবগুলো আপনাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। তো শেখ হাসিনার আমলের মামলা দিয়ে যদি কাউকে জঙ্গিবাদের অভিযোগে অভিযুক্ত করা হয়, তাহলে আপনি নিজে এবং আপনার দলের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে বড় বড় পর্যায়ের ব্যক্তিরাই তো এখান থেকে পার পাবে না। তো সর্বোপরি কথা হলো, আল্লাহ তাআলা একটা সুযোগ তৈরি করে দিয়েছিলেন যাতে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণ করবে। আর উন্নয়ন হলে যে জনপ্রিয়তা বাড়ে, তখন যে নিজের ডাকডোল নিজে পিটাতে হয় না, এটা তো স্পষ্ট। শেখ হাসিনা এতকাল পর্যন্ত দেশে গণতান্ত্রিক চর্চা না করেও সরকারে থেকেছে কিভাবে? বড় একটা
তার পুঁজি কিন্তু এখানেই যে সে উন্নয়ন দেখাতে পেরেছে। তার সময়ে যে উন্নয়নগুলো হয়েছে এখন কি আসলে সেগুলো হচ্ছে? শুধুমাত্র কার্ড দেখালে হবে? তো যার কারণে আপনারা কাজ শুরু করেন। যদিও 2 মাস সময় এটা আসলে কাজের জন্য আসলে যথেষ্ট না, কিন্তু সংকট নিরসনে মানুষ আপনাদেরকে অ্যাক্টিভলি রোল প্লে করতে দেখতে চায়। কখনো এমন হচ্ছে আপনাদের মন্ত্রী আর সংকট স্বীকারই করছেন না। একদিকে বলবে তেলের কোনো সংকট নেই, কোনো সমস্যা নেই, সব স্বাভাবিক, আমি এতগুলো পাম্পে গিয়েছি, কোনো সিরিয়াল নেই, অথচ মানুষ 12 ঘন্টা 16 ঘন্টা 22 ঘন্টা পর্যন্ত সিরিয়ালে দাঁড়িয়ে থাকবে। এমনকি সিরিয়ালে থাকতে গিয়ে কেউ চুরি ডাকাতের শিকার হচ্ছে, কতভাবে পেরেশান হচ্ছে। তো এখন এগুলো তো আসলে আপনাদের ইমেজ চরমভাবে নষ্ট করবে। তো সর্বোপরি আমার কথা হলো, আল্লাহ তাআলা আপনাদেরকে যে সুযোগ দিয়েছেন এই সুযোগকে কাজে লাগান, এটাকে সঠিকভাবে ব্যয় করেন, আর আপনারা সঠিক সমস্যাগুলো চিহ্নিত করার চেষ্টা করেন, তেলবাজদেরকে দূরে রাখেন, তবেই পরিবর্তন আসবে। না হলে মানুষ কিন্তু আসলেই ক্ষুব্ধ হবে। এবং ইতিমধ্যে দেখা যাচ্ছে মাত্র 2 মাসে একটা সরকার এত বেশি অজনপ্রিয় হবে, এটা কল্পনার বাইরে ছিল, কিন্তু তা হয়েছে। আপনারা সময় থাকতে সচেতন হন, এটা আপনাদের জন্যই কল্যাণকর হবে। ধন্যবাদ। 2 মাসের সরকার একেবারেই নবীন, একেবারে কাঁচা, একেবারে শিশু। তো এই শিশু সরকার আমাদেরকে এ যাবৎকালে কি দিয়েছেন, আমরা কি পেয়েছি এবং তারা কি পেয়েছেন, এই বিষয়গুলো আসলে এত দ্রুত আমরা আসলে হিসাব করতে চাচ্ছিলাম না। আমরা চাচ্ছিলাম যে এই সরকারের একটি হানিমুন পিরিয়ড যেটিকে বলা হয়, একটা মধুচন্দ্রিমা, এই সময়টিতে আমরা তাদেরকে ডিস্টার্ব করব না। 6 মাস তারা চলবে চমৎকারভাবে, শিখবে, বুঝবে এবং পরবর্তীতে নিজেদের মন এবং মেধা খাটিয়ে তারা এ জাতির কল্যাণ করবে। কিন্তু গত 60 দিনে তারা যে সকল কর্মকাণ্ড করেছে, সরকারের মন্ত্রীরা, স্বয়ং প্রধানমন্ত্রী, এতে করে যে বাকি সময়গুলোতে আগামী দিনে আপনারা যে সরকারের প্রতি বা সরকার প্রধানের প্রতি একটা আস্থা রাখবেন, এই পরিবেশ পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না। আমরা জানি যে আমাদের একটা প্রবাদ আছে, মর্নিং শোজ দ্য ডে, সকালটা দেখেই বোঝা যায় যে আগামীতে কি হবে। অথবা আমরা যে কথাগুলো বলি, জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। একটা মানুষ সম্পর্কে যাই থাকুক না কেন, সে ধরুন নিম্ন বংশ থেকে এসছে, লেখাপড়া জানে না, অনেক কিছু, দেখতে ভালো না, কিন্তু বাস্তবতা হলো মানুষ চায় যে এই মানুষটি কেমন কাজ করে। এই পৃথিবীতে দেখতে খুবই কুৎসিত ছিল, এরকম অনেক মানুষ কিংবদন্তির সৌন্দর্য তৈরি করে গেছে পৃথিবীতে, মহান সব শিল্পকর্ম করে গেছে, কিন্তু দেখতে একদম ভালো ছিলেন না। যেমন ভিনসেন্ট ভ্যান গগ, যেমন গিয়াসউদ্দিন বলবন, একদম দেখতে ভালো ছিলেন না। তো চিত্রকল্পে বা ভারতীয় শাসনতন্ত্রের ইতিহাসে গিয়াসউদ্দিন বলবন বা বিশ্ব চিত্রকল্পের ইতিহাসে, চিত্রকলার ইতিহাসে ভিনসেন্ট ভ্যান গগের সমপর্যায়ের কেউ নেই। আচ্ছা, লেখাপড়ার কথা যদি চিন্তা করেন, সেখানে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না হয় বাদ দিলাম, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বেশি লেখাপড়া জানতেন বলে আমার কাছে মনে হচ্ছে না। সবাই, মানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শিক্ষিত ছিলেন, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হয়তো অক্ষর জ্ঞান ছিল। আর বাদশাহ আকবর, সম্রাট আকবর, তার কোনো অক্ষর জ্ঞান ছিল না, অর্থাৎ ক খ গ ঘ আলেফ বা তা আসা কিছুই জানতেন না। কিন্তু অবাক করার ব্যাপার হলো যে ভারতীয় শাসকবর্গের মতো তার চেয়ে জ্ঞানী গুণী পণ্ডিত ব্যক্তি এবং লেখাপড়া জানা না থাকা সত্ত্বেও জ্ঞান গরিমায় ভারতীয় ধ্রুপদী সাহিত্য থেকে শুরু করে গ্রিসের বা যে মুসলমানদের স্বর্ণযুগের যত রকম শিল্পকর্ম, সাহিত্য, সংস্কৃতি যা কিছু আছে সব আকবরের মুখস্থ ছিল। বিশাল লাইব্রেরি ছিল তার, এবং তাকে এগুলো পড়ে শোনানোর জন্য এবং তাকে এগুলো বোঝানোর জন্য একটা বিরাট গ্রুপ ছিল। তো কাজেই ওসব নিয়ে মানুষ চিন্তা করে না, মানুষ চিন্তা করে যে একজন মানুষ কিভাবে কর্ম করে। এক, 2 নম্বর হলো যে জীবনের শুরুতে একজন মানুষ খুব মন্দ কাজ করেছেন, পরবর্তীতে ভালো কাজ করেছেন, এরকম ইতিহাস খুব অল্প, নাই বললেই চলে বেশিরভাগ ক্ষেত্রে। অর্থাৎ একজন মানুষের শৈশব, কৈশোর এবং যৌবন, এই 3টি সময় দ্বারাই তার পরবর্তী জীবনের কর্মধারা, গতিধারা নির্ধারিত হয়, তার সে রাজনীতি হোক কিংবা ব্যক্তিগত জীবন হোক। সেই দিক থেকে বর্তমান যে সরকার, সেই সরকারের কোন কর্ম, কোন চিন্তা, কোন ধ্যান এবং কোন ধারণা দ্বারা আপনি আমি নিশ্চিত হব। বরং উল্টো যেটা হচ্ছে, সবকিছু লডর ভডর হয়ে গেছে। শেখ হাসিনার জমানাতে যেভাবে একটা সিস্টেম চলছিল, সেটাকে ডক্টর মোহাম্মদ ইউনূস এসে বললেন যে ও মাই গড, মানে চট্টগ্রাম আঞ্চলিক ভাষায়, যে এখানে তো সবকিছু লডর ভডর হয়ে আছে। ভালো কথা, তিনি 18 মাস চেষ্টা করে সেই লডর ভডর ঠিক করতে পারেননি, বরং তার নিজের লডর ভডরের কারণে আরো অনেক সমস্যা তৈরি হয়েছে দেশে এবং দেশের বাইরে। বাংলাদেশের যতটুকু মান মর্যাদা ছিল, পাসপোর্টের যতটা মান মর্যাদা ছিল, পতাকার যতটা মান মর্যাদা ছিল, সবগুলো তছনছ হয়ে গেছে। এবং তার উপরে আবার যখন
বর্তমান সরকার এলো, সবাই তো ভীষণ রকম আশাবাদী হইল যে এত জনপ্রিয়তা, এত জনসমর্থন এবং কোনো প্রতিদ্বন্দ্বী নেই। তো এরকম একজন মানুষ, তিনি নীরবে নিভৃতে সুন্দর করে চিন্তা করে অনেক ভালো কাজ তিনি করতে পারবেন। তো ভালো কাজের কোনো নমুনা নেই। তিনি তার পিতার যে আরাধ্য পিতার যে কাজ নিয়ে প্রচুর আলোচনা আছে, সমালোচনা আছে, এবং ওনার সেই খালকাটা নিয়ে প্রচুর গল্প আছে। এখন পুত্র হিসেবে প্রধানমন্ত্রী তার পিতার সেই ঐতিহ্যকে, খালকাটাকে তিনি একেবারে তার যে প্রাইম, মরে গেলেও তাকে খাল কাটতেই হবে, এবং এটার মধ্যেই তিনি তার অমরত্ব খুঁজে পাচ্ছেন এবং শ্রেষ্ঠত্ব তিনি প্রমাণ করতে চাচ্ছেন খাল কাটার মাধ্যমে। দ্বিতীয়ত হলো অদ্ভুত একটা বিষয় তার মাথায় ঢুকে গেছে, যে কোনো বিষয় হলো কার্ড দেওয়া। ইতিমধ্যে এই যে তিনি যে কথায় কথায় কার্ড দিতে চাচ্ছেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ডিজেল কার্ড, এডুকেশন কার্ড, এরকম অসংখ্য কার্ডের নাম চলে আসছে। আর সর্বশেষ যেটি হচ্ছে সেটি হলো এলপিজি কার্ড, গৃহিণীদের জন্য এলপিজি কার্ড। এটা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ঠাট্টা চলছে, ট্রল চলছে। তাকে নিয়ে যে সকল কথাবার্তা বলা হচ্ছে, তাতে করে কি হলো, প্রধানমন্ত্রীর যে একটা ভারসাম্য, কিংবা প্রধানমন্ত্রীর যে একটা ভাব গাম্ভীর্য, এখানে আমি দুটো শব্দ বলছি, ভারসাম্য, অর্থাৎ তিনি সৌরজগতের সূর্য যেভাবে তার গ্রহ উপগ্রহ তাদেরকে নিয়ন্ত্রণে রাখে একটা মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে, এবং তার ফলে পৃথিবীতে একটা ভারসাম্য আছে, তেমনি যিনি দলনেতা হবেন, দ্য টিম লিডার, যেমন প্রধানমন্ত্রী, তার কর্মে কনসিস্টেন্সি থাকবে, তার কর্মে মানুষ ভাববে যে অদ্ভুত একটা বিষয়, সুন্দর একটা বিষয়, অসাধারণ একটি বিষয় প্রধানমন্ত্রীর মাথা থেকে বের হয়েছে, যেটি আমরা কল্পনাও করতে পারতাম না। আর সেটা না হওয়া পর্যন্ত আসলে মানুষ নেতৃত্ব মানতে চায় না। নেতাকে সবসময় নিজের চাইতে বড় হতে হয়। আমাদের সমাজে যারা লোকজন আছেন, দার্শনিক আছেন, কবি আছেন, সাহিত্যিক আছেন, নৃত্যশিল্পী আছেন, অভিনেতা আছেন, অভিনেত্রী আছেন, চোর, গুন্ডা, বদমাইশ, ডাকাত কিনা আছেন, তো সকলের কাছে একটা মেসেজ যেতে হবে যে প্রধানমন্ত্রী তার চাইতে বেশি বুঝেন, বেশি জানেন, বেশি শক্তিশালী। এখন এটা তো একজন মানুষের পক্ষে সম্ভব নয়। যেমন ধরুন আমি সাহিত্য জানি, কিন্তু আমি শিল্প জানি না। ধরুন আমি শিল্প জানি, আমি খেলাধুলা জানি না। তো প্রধানমন্ত্রী যিনি হন বা রাজা হন, যিনি সম্রাট হন, তিনি আসলে একটা ইনস্টিটিউশন। তিনি এই অভাবটা পূর্ণ করেন, তার রাজ্যের বা সাম্রাজ্যের সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষগুলোকে তিনি সংগ্রহ করেন। বিজ্ঞানী, সাহিত্যিক, কবি, মানে তার যে কালেকশন, সেই কালেকশনের সমপর্যায়ের লোক বাংলাদেশে থাকবে না। এবং তিনি যখন যার সঙ্গে বৈঠক করবেন, যে পেশার সঙ্গে, যে শ্রেণীর সঙ্গে কথা বলবেন, তখন ওই বিষয়ে যিনি সর্বশ্রেষ্ঠ এক্সপার্ট, তিনি তার পাশে থাকবেন, তার সঙ্গে তিনি পরামর্শ করবেন, এবং প্রধানমন্ত্রী শুনবেন, সিদ্ধান্ত দিবেন, এবং যারা আসবেন তারা বুঝবেন যে প্রধানমন্ত্রী আসলে বিষয়টা জানেন। কিন্তু আমাদের এই যে যিনি এখন বর্তমানে এসেছেন, জনাব তারেক রহমান, এখন পর্যন্ত তার আশেপাশে ওইরকম কোনো এক্সপার্ট দেখা যাচ্ছে না। এদের অনেকেই অনভিজ্ঞ, অনেকেই নবীন, তার চেয়ে নবীন। আর এদের যে লেখাপড়া, বাস্তব জীবনের যে সফলতা, এই বিষয়গুলো মানুষকে আকর্ষণ করবে এরকম একজন সিঙ্গেল লোক প্রধানমন্ত্রীর চারিদিকে নেই। বরং সবকিছু মনে হচ্ছে যে একটা স্টেজ শো হচ্ছে, স্টেজ পারফরম্যান্স। খুব অল্প সময়ের জন্য কেউ মঞ্চে উঠেছেন এবং দর্শকদেরকে এন্টারটেইন করার জন্য যা কিছু করা দরকার, যেভাবে একজন এন্টারটেইনার করে, সেইভাবে এই পার্লামেন্টে যারা সদস্য রয়েছেন, বিএনপির এই মুহূর্তে যাদের হাতে ক্ষমতার যে সকল জিনিস রয়েছে, মানে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে, তারা সেই চেষ্টাই করছেন। কিন্তু আমাদের লং রানে একটা দেশের যে স্থাপত্য, একটা দেশের শিক্ষা, দীক্ষা, কৃষ্টি, কালচার, প্রশাসন, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, ধর্ম, কর্ম, এমনকি প্রেম, ভালোবাসা, এই জায়গাগুলোতে বর্তমান সরকারের যে ধীশক্তি, কল্পনা শক্তি, এইগুলো সংযুক্ত হয়নি। তো যেটা বলছিলাম যে এর মধ্যেই কোনো কিছু না করে 60 দিনের মধ্যে যদি সরকারকে আপনি অ্যাসার্টেন করতে চান, পয়েন্ট আউট করতে চান, তাহলে এটা বলতে পারেন এটি খাল কাটার সরকার, এটি কার্ড দেওয়ার সরকার, মানুষকে শুধু কার্ড দিচ্ছে।